দর্শক, গত কয়েক সপ্তাহ ধরে একটি বিষয়ে বেশ আলোচিত হচ্ছে, যেমনটা 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন। সেই নির্বাচন ঘিরেই আসলে অনেক ধরনের খবর আপনাদের সামনে রয়েছিল। সেই আইনি বাধাও পড়েছিল এই নির্বাচন। সকল আইনি বাধা কেটে গেছে এবং এই নির্বাচনটি আসলে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। আর এই নির্বাচন ঘিরে জোর তৎপরতা চলছে ক্যাম্পাস জুড়ে। আর 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন এটি নিয়ে আজ একটু বিস্তারিত কথা বলতে চাই। সামনের কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা। আমার সঙ্গে দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ আলোচনার জন্য 3 জন অতিথি রয়েছেন। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন ক্যাম্পাস সংসদ চাই তা নিয়ে আলোচনা করবার জন্য ঠিক বাম পাশ থেকে শুরু করতে চাই। রয়েছেন মাহাদি হাসান, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি মাহাদি। একই সঙ্গে রয়েছেন খুবই আলোচিত সোশ্যাল মাধ্যমে মহিউদ্দিন রনি। আপনি এজিএস প্রার্থী, ডাকসুতে নির্বাচন করছেন, মাঠের রাজনীতিতে সক্রিয়। আপনার একটা স্বাতন্ত্রতা তো রয়েছে এবং একই সঙ্গে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি দেশভাবনায়। আপনার একটু মতামত জানতে চাইব। একই সঙ্গে আমার সঙ্গে আজ সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদে নির্বাচন করছেন মোহাম্মদ আশিকুর রহমান আফফান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনার মতামত নিশ্চয়ই আমাদের এই আয়োজনে বাড়তি খোরাক যোগাবে। মহিউদ্দিন রনি, আপনাকে দিয়েই আলোচনা শুরু করতে চাই। আসলে আপনি অধিকারের জন্য সব সময় সোচ্চার। রাজনীতিতে আমি দেখি যে অনেক বড় বড় রাজনৈতিক দলের যারা কর্মী বা সমর্থক রয়েছেন তাদের এক ধরনের প্যাটার্ন বা আলোচনায় আসেন অন্যভাবে। আপনি একটু ব্যতিক্রম। আপনি আসলে এই যে বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল বাংলাদেশে, এর আগে থেকেই আমি দেখেছি বা ফলো করেছি আপনাকে যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অধিকার নিয়ে। আসলে ডাকসু নির্বাচন আপনি কেন করছেন? আপনারা তো জানেন যে জুলাই অভ্যুত্থানে আমরা যেই স্পিরিট নিয়ে রাজপথে নেমেছিলাম, আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, আসলে আমরা সত্য বলতে জুলাই অভ্যুত্থানের পরবর্তীকালীন সময় আমরা আসলে কখনো চিন্তা করিনি, আশা করিনি যে আমাদের আবার রাজপথে নামতে হবে, আমাদেরকে আবার আন্দোলন করতে হবে, আবার সংগ্রাম করে আমাদের বলতে হবে আমাদের এইটা দাও, আমাদের ওইটা দাও, এইটা দাও। আমরা এটা চাইনি, কিন্তু খুব কম সময়ের মধ্যে এই আন্দোলনটাতে আবারও নামতে হলো। হ্যাঁ, দেখেন এই যে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন গত 1 মাস যাবত আমরা সেখানে ছিলাম। সেখান থেকে এখন একটা মিনিমাম আশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। এবং এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা চেয়েছিলাম, যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভেবেছিলাম যে আধিপত্য কায়েম করেছিল যে স্বৈরাচার এবং তাদের দল, তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যেভাবে ক্যাম্পাসটাকে দখল করে গেছিল, এই দখলদাররা যখন এখান থেকে চলে গেল, আমরা ভেবেছিলাম যে দখলদাররা চলে যাওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলেও এটাই সত্য, কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো চেঞ্জ তেমন একটা আসে নাই। যেটা আমরা আশা করেছিলাম সেই চেঞ্জ আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে গেলে এখন পর্যন্ত সেই লাঞ্চের পরে আসেন থিওরিটাই চলে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে একাডেমিক এক্সেলেন্সের জায়গা, সেই জায়গাটায় কিন্তু আমরা তেমন একটা ইম্প্যাক্ট পড়েনি, আগের মতোই রয়ে গেছে। অবকাঠামোগত জায়গা থেকে এখন পর্যন্ত চেঞ্জ তেমন একটা আসে নাই। ইভেন আমরা কিছুটা চেঞ্জ যদিও এসেছে ছেলেদের হলে, আমরা দেখবো যে গণরুমের যে কালচারটা ছিল সেই কালচারটা এখন কিছুটা কমে গেছে। কিন্তু স্টিল নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের কথা যদি আমরা বলি, 47% নারী শিক্ষার্থী। এখন পর্যন্ত কুয়েতমতি হলে যান, ফজিলতুন্নেসা হলে যান, ওখানে লিগালি গণরুম এখন পর্যন্ত চালু আছে। এখন পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা নিয়ে কাজ করতে পারেনি আহামরি। এবং আপনারা যদি দেখেন আমাদের ক্যান্টিনের খাবারটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি সাফার প্রত্যেকটা হলের স্টুডেন্ট, এবং আমি বিশেষ করে আমি আমার কথাই বলছি যে আমার কিন্তু আলসার আছে, পেপটিক আলসার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে খেতে খেতে হয়ে গেছে। শুধু আমার একার কথা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলি স্টুডেন্ট আছে যারা হলে থাকছে, 6 মাস খেয়েছে, 1 বছর খেয়েছে, আপনি টেস্ট করে দেখেন, আলট্রাসোনোগ্রাফি করে দেখেন, প্রত্যেকের কোনো না কোনোভাবে আপনি পেপটিক আলসার পাবেন। সো ওই ডালের ঘনত্ব কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই, যেটা আগেও বলে গেছে আমাদের বড় ভাইয়েরা, এখন আমাদেরকে বলতে হচ্ছে। সো প্রবলেমটা আসলে কোথায়? নিশ্চয়ই প্রশাসনের অবহেলা, প্রশাসনের অনিয়মের কারণে হচ্ছে, যারা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করে ক্যাম্পাসটাকে ইচ্ছাশক্তি একটা বড় ব্যাপার, তারা হয়তো চায় নাই যে এই প্রবলেমগুলো পরিবর্তন হোক, শিক্ষার্থীদের সমস্যার সমাধান হোক। তারা এখন পর্যন্ত সেই লর্ডের যে মনোভাব, আধিপত্য, লর্ডগিরি, সেটা এখনো ফলিয়ে যাচ্ছে। সেই জন্য আজকে দেখেন আমার কিন্তু ডাকসুতে আসার কথা না, আমি ডাকসুতে আসার কোনো চিন্তাভাবনা ধারণই করি নাই, অনেস্ট কথা।
আমার কখনো এরকম চিন্তাই জাগে না যে আমি একটা নির্বাচন করবো। আমার সবসময় এরকম মনে হচ্ছে যে আমার সংগ্রাম আমি করছি, সংগ্রাম করে যাব। এর আগেও কিন্তু কোনো নির্বাচনের জন্য আমি সংগ্রাম করিনি, কখনো কোনো আন্দোলন করিনি সংগ্রাম মানে নির্বাচন করবো এই চিন্তা করে। এই স্বাস্থ্যকর সংস্কার আন্দোলন করছিলাম, আমি তো বরিশালে ছিলাম, আমার তো এখানে আসার কথাই ছিল না। তারপর ওখানে একটা চেঞ্জ আসছে, তো এখানে চলে আসা। কিন্তু কেন আসছি, আজকে যখন দেখতেছি বিশ্ববিদ্যালয়ে আবারও প্রত্যেকটা হলে হলে আমাদের শিক্ষার্থীরা আতঙ্কে আছে যে আবার কিনা কোনো এক ফ্যাসিবাদ এসে মানে দখল নিয়ে নেয় আমাদের ক্যাম্পাসটাকে, আবারও কিনা আমরা হচ্ছে সেই গণরুম গেস্টরুমের শিকার হই, আবারও কিনা সেই র্যাগিং কালচার চালু হয়ে যায়। এই ভয়টা না শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ড্রাস্টিক চেঞ্জ আসে নাই। এই যে টোটাল কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের দায় সারতে নিজেদের দায় সারার জন্য আবার দেখেন কিন্তু ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিটা এমনভাবে হচ্ছে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, মেকানিজমটা এমনভাবে চালাচ্ছে যে শিক্ষার্থীরা আমরা সবচেয়ে বেশি এখন কোন দল কি করেছে, কোন দল কাকে কি বলেছে, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত, কাদা ছড়াছড়ি নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু আমাদের সমস্যার কথা বলছি না, আমাদের সমস্যার কথা বলতে পারছি না, আমাদের সমস্যার কথা কেউ শুনছেও না। টোটালি এই ডাকসু নির্বাচনে আমি কিন্তু বরিশালে তখন শুনছি, আমি যখন আন্দোলন চালাচ্ছি তারপরে কিন্তু ডাকসু নির্বাচন তফসিল দিয়েছে। আমি বরিশাল থেকে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে শুধু দেখছি এই দল ওকে কাদা ছড়াছড়ি করছে, ওই দল ওকে কাদা ছড়াছড়ি করছে। কিন্তু আমাদের যে সংকট আছে, আমাদের যে পেটে ক্ষুধা আছে, আমাদের পেটে ঘা আছে, এই কথাটা আমরা কেউ বলতে পারছি না। আমাদের যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক ইনস্টিটিউশন হওয়ার কথা ছিল, সেইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এটা আজ 100 বছরের বেশি হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স, কিন্তু এখন পর্যন্ত গ্লোবাল র্যাঙ্কে তো দূরের কথা, মিনিমাম র্যাঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই তার এক্সেলেন্সের দিকে। কিন্তু আমরা গর্ব করে বলে বেড়াই যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড, আমরা এই আমরা সেই। অথচ এটা শুধু বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিচ্ছে এই কারণে যে তাদের হ্যাঁ আগে গৌরব ছিল, ঐতিহ্য ছিল, সবচেয়ে শিক্ষিত মানুষগুলো এখানে ছিল, কিন্তু তারপরে প্রায়োরিটি দিচ্ছে তারা 71-এ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। একটা বিশ্ববিদ্যালয় একটা দেশকে জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। বাংলাদেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। সেই জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন পর্যন্ত মানুষ সম্মান করে। ইভেন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে, সেই জন্য হয়তো করে। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা তারা কি হচ্ছে পড়াশোনার জন্য, একাডেমিক্স এক্সেলেন্সের জন্য কি তারা কোনোভাবে মানে বাবা দেয়? আমাদের কি ওই সুনামটা আছে? ওই সুনামটা আমরা কবে পাবো? আমরা কবে শুধুমাত্র একটা দেশের গণ্ডি পেরিয়ে আমরা কিভাবে গ্লোবাল সিটিজেন হয়ে উঠবো, সেই প্রচেষ্টা আমরা কবে যাব? এই যে প্রচেষ্টার মধ্যে এই একটা বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেতে দেখলাম না। এই যে আক্ষেপ, জুলাই অভ্যুত্থানে তো আমরা হওয়ার কথা ছিল না। আমাদের ভাইয়েরা গেছে এখন উপদেষ্টা পরিষদে, তাদের সাথে কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারতো কিছু চেঞ্জ আসতে, কই তাও তো করতে দেখলাম না। সো এত আক্ষেপ নিয়ে না আসলে বেঁচে থাকা যায় না। মরতে যেহেতু হবেই, মরার জন্য তো আগেই প্রস্তুত ছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে অনেকবার আন্দোলন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি, অনশন করেছি, বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে, অন্তত অব্যবস্থাপনাটা দূর করতে হবে। বোঝাই যাচ্ছে যে এই অধিকারের কথাগুলো আরো জোরালো এখানে একটা যুক্ত করা আছে। জন্যই ডাকসুতে আপনি নিশ্চয়ই আরো সময় দেব রুনি। আপনার কাছ থেকে আরেকটু চ্যালেঞ্জ এবং আপনার ইশতেহার এবং সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করছেন আমি আরো জানতে চাই। যে যেই নারীদের কথা বলছিলেন সেই নারীদের কতটা আসলে দমনপীড়ন এই নির্বাচন ঘিরে আসলে সহ্য করতে হচ্ছে, এটাও একটু আমার সামনে বলবেন পরে। আর ট্যাগিংয়ের রাজনীতি নিয়েও আপনার কাছ থেকে একটু জানবো একটু পরে। কিন্তু একদমই সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যিনি নির্বাচন করছেন, কেবলই এই বিশ্ববিদ্যালয়ের পদচারণা ঘটেছে 1 বছর হয়, আপনি নির্বাচন করার সাহসটা কার কাছ থেকে পেলেন বা কিভাবে পেলেন, এটাই আমার জানার আগ্রহ বেশি। আমি মোহাম্মদ আশিকুর রহমান আফফান, 2024-25 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। বিগত সময় যে গত বছর জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের একজন সম্মুখ যোদ্ধা ছিলাম। ভাই যেটা বললেন যে আমরা তো তখন জীবনের মায়া তখনই ত্যাগ করে দিছি, আমার এখনও মনে পড়ে যখন আমার ভূগোল পরীক্ষা দিয়ে বের হলাম হল থেকে, আমার বগলের নিচে আমার ফাইল রেজিস্ট্রেশন নিয়ে আমরা রাজপথে ছিলাম। তখন আমাদের জীবনে কোনো গ্যারান্টি ছিল না আমরা বাঁচবো কি বাঁচবো না। এর একটাই কারণ ছিল যে পরিবর্তন, আমাদের দেশে যে তথাকথিত রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি বা দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তন। জুলাই বিপ্লবের 1 বছর
অতিক্রম করলেও আমরা ওই রকম কোনো পরিবর্তন দেখতে পাই নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি 2 মাস হতে চললো। এর মধ্যে যেই জিনিস কয়েকটা আমি ফেস করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসন সংকট। আপনি দেখবেন অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পরে প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেগুলো কিন্তু পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিন্তু একটি কৃত্রিম আবাসন সংকট তৈরি করে রাখা হয়েছে। আমার লড়াইটা হচ্ছে এই আবাসন সংকটের বিরুদ্ধে। আমার অনেক ফ্রেন্ড নতুন ভর্তি হয়ে আসার পরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের মসজিদগুলোতে মানবতার জীবনযাপন করছে। এটা দেখার পর আমরা 104 ব্যাচ 2024-25 সেশনের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের হলের প্রভোস্ট স্যার বরাবর, প্রভোস্ট কমিটির হেড, পরিশেষে আমরা ভিসি স্যারের পর্যন্ত গিয়েছি এবং আমরা এটা পুরোপুরি ছেলেদের হলে সমাধান করতে না পারলেও আংশিক সমাধান করতে পেরেছি। তখন থেকে একটা মনের মধ্যে যে একটা উদ্দীপনা, সাহস পেয়েছি যে না, আমরা যদি একতাবদ্ধ থাকি এবং সকলে সম্মিলিতভাবে এই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যায়, আমরা সফল হব। এবং আমাদের ব্যাচের 2024-25 সেশনের শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই এবং সকলের সাথে পরামর্শ করে আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা। সকলে চাচ্ছে যে প্রত্যেক ব্যাচের একটা করে প্রতিনিধি আসুক ডাকসুতে। আমি আমার ভাই, বন্ধু এবং সকল সিনিয়র জুনিয়রদের কণ্ঠস্বর হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের একজন কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা। প্রচারণা নিশ্চয়ই চালাচ্ছেন, সময় খুব কম রয়েছে, চাপ অনুভব করছেন কিনা বা কতটা সাড়া পাচ্ছেন একদম কনিষ্ঠ হিসেবে? চাপ বলতে একদম স্বতন্ত্রভাবে কাজ করছি, আর যেহেতু সদ্য নতুন অনেক কিছু শেখার আছে, এখানে আমাদের কোনো ওইভাবে ম্যান পাওয়ার নাই। আমার বন্ধু সকল 2024-25 সেশনের যত শিক্ষার্থীরা আছে তারা যেভাবে পারছে ওভাবে আমাকে সাহায্য করছে। মজার ব্যাপার, আমি যদি কোনো হলে আমার প্রচারণা করতে চাই যে না আমি দাঁড়াচ্ছি, আমি ভোট চাই, দোয়া চাই, আমি যে রিক্সা করে 4-5 জন ফ্রেন্ড মিলে যাচ্ছি, ওই রিক্সা ভাড়াটা সবাই মিলে দিচ্ছে। এই যে একটা প্রেশার কাজ করছে, তারপরও এটা ওভারকাম করার ট্রাই করতেছি। অনলাইন ভিত্তিক বর্তমানে যে প্রচারণা চলছে, অনলাইন কেন্দ্রিক, আমার সিনিয়র জুনিয়র, এলাকার বড় ভাই, ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সকলের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে আমি সাড়া পাচ্ছি এবং আশাবাদী আমি যদি শেষ পর্যন্ত আমার এই প্রচারণা চালিয়ে যেতে পারি, একটি ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে একটা পরিবারের মতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সার্বিক কল্যাণের জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। অবশ্যই আরও আপনার চিন্তার যে বিষয়গুলো আছে, আপনি কি দেখেন চ্যালেঞ্জ, সেগুলো নিয়েও একটু শুনতে চাই। একটু পরে একটু মাহাদি আপনার কাছে আসতে চাই। আপনি তো একদম, আমি যদি বলি যে ওয়াচডগ হিসেবে যদি বলি যে আপনি এটি দেখছেন যে এই নির্বাচন সারা বাংলাদেশের নজর থাকবে। 2019-এ অনেক দিন পর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনও দেখেছি আমরা, যদিও সে সময় ছাত্র রাজনীতির ধরন একদমই অন্যরকম ছিল। সেই নির্বাচন থেকে এই নির্বাচনটি নিশ্চিতভাবেই আলাদা। এবং আমি শুরু করছিলাম যে এত বড় একটি গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পর জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনে চোখ থাকবে, আমার তো মনে হয় যে গ্লোবালিও চোখ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনে কি হলো। এখন পর্যন্ত এই নির্বাচন ঘিরে যে ঘটনা বলি, সেগুলোকে যদি একটু বিশ্লেষণ করতে বলি। আচ্ছা, জি, আপনি ভালোই বলেছেন। আসলে আমরা যারা ক্যাম্পাস রিপোর্টার আছি, আমরা প্রথম থেকে আসলে নির্বাচনের পুরো বিষয়টা মানে ভিতর বাহির থেকে দেখার চেষ্টা করছিলাম। এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন যে 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুমট পরিস্থিতি ছিল। মানে শিক্ষার্থীদের ভিতরে যে একটা আনন্দের বিষয়, যে একটা উচ্ছ্বাসের বিষয়, তারা কিন্তু সেই কোনো এরকম কোনো একটি জার্নির ভিতর যেতে পারেনি কেউ। কিন্তু এই ডাকসু নির্বাচন ঘোষণার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা হলে, টিসি বলেন, যেখানে যাবেন সেটা হচ্ছে শিক্ষার্থী একটা উৎসব কাজ করতেছে। আপ্পার আমার একটা ছোট ভাই, সেখানে স্বতন্ত্র শিক্ষার্থী হিসাবে নির্বাচন অংশগ্রহণ করছে। আপনি হয়তো বা 2019 সালের ডাকসু নির্বাচন দেখছেন, আমারও দেখার সৌভাগ্য হয়েছে। তখন কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল না যে কেউ চাইলেই যে নির্বাচন অংশগ্রহণ করবে তার কিন্তু সেই সক্ষমতা ছিল বা সেই সাহসও দেখানোর মতো সুযোগ ছিল না। তো এই কারণে এবার হচ্ছে ক্যাম্পাসে আমি বলি যে প্রার্থীর সংখ্যা অনেক বেশি এবং তাদের সাথে শিক্ষার্থীদের, ভোটারদের একটা যোগাযোগ অনেক বেশি, কারণ তারা হচ্ছে কোনো ধরনের বাধা ছাড়া। আপনি যদি দেখেন ডাকসু নির্বাচন শুরু থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু কোনো বাধার সম্মুখীন হয়নি প্রচারণা করতে গিয়ে, বা কোনো ধরনের ওই রকম হুমকিরও শিকার হয়নি যে বড় ধরনের, যে আপনি যেটা বিগত ইলেকশনগুলোতে আমরা দেখেছি। তো এই জায়গা হচ্ছে আমার মনে হচ্ছে প্রশাসন একটু প্রিপারেশনটা একটু ভালো হলে দরকার হতো।
যেমন কয়েকটা বিষয় আছে, যেমন আমাদের সাথে যখন তারা আলোচনায় বসছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের হ্যারাসমেন্টের কথা, আমাদের সাথে নির্বাচন কমিশন প্রস্তুতির আগে একবার বসেছিল যে হচ্ছে আসলে কি ধরনের চ্যালেঞ্জ তাদের নির্বাচন করতে গেলে হতে পারে। তখন আমাদের সাংবাদিক সমিতির মেম্বার যারা ছিলেন তারা একটা কিন্তু প্রস্তাবনা দিয়েছিলেন যে আমরা কিন্তু 5 তারিখের পর থেকে দেখছিলাম যে অনলাইন গ্রুপগুলো আসলে একটু মানে বিভিন্ন ধরনের মব তৈরি বা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করার একটা হচ্ছে কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। তো আমাদের কাছে মনে হচ্ছিল যে এই নির্বাচনে আসলে ফেসবুক প্ল্যাটফর্মগুলো, অনলাইন প্ল্যাটফর্মগুলো বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে আসবে বিশ্ববিদ্যালয়ের সামনে, যেটা হচ্ছে আগে আমরা মাঠে মারপিটের ঘটনা দেখতাম, এবার হয়তো এমন কোনো ঘটনা ঘটবে না। তো যখন আমরা নির্বাচন আসলে কিন্তু সেম, তখন আমরা বলছিলাম যে আসলে নারীদের বা যে কোনো প্রার্থীর প্রতি যদি গুজব ছড়ানো হয়, যাতে বিশ্ববিদ্যালয়ের একটা সেন্ট্রাল যেন একটা সেল থাকে, যে থেকে তারা ইনস্ট্যান্ট বিষয়টা আসলে ফ্যাক্ট চেকিং বা একটা তাদের যে অফিসিয়াল বক্তব্য দিতে সেই পারবে। পরামর্শ প্রশাসন নিয়েছে কিনা? না, আমরা কিন্তু দেখি যে আসলে আপনি দেখবেন যে এখন পর্যন্ত অনেকগুলো আপনি অভিযোগ পাবেন যে অনলাইনে হচ্ছে বিভিন্ন ধরনের নারী হেনস্থা বলেন, প্রত্যেকদিন সন্ধ্যার পরে এই অভিযোগ তারা পাওয়া কিন্তু গতকালকে হয়তো 2টা কমিটি করছেন, কিন্তু আমরা কিন্তু আরো প্রায় 15 দিন আগে তাদেরকে বলছিলাম যে এই ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে নির্বাচনকে এত বড় কলেবর হবে বা এত ধরনের মানুষ কানেক্টেড হয়ে হয়তো তারা ভাবতে পারে নাই বা তারা এরকম চিন্তা করে নাই, হয়তো ভাবে যে একটা নির্বাচন ঘোষণা দিয়ে দিলাম, নির্বাচন হয়ে গেল, ফলাফল দিয়ে গেলাম। তো নির্বাচনের যে এত বড় একটা মেকানিজম, সেটা আসলে তারা মনে, তাহলে এই যে 7 দিনের মতো সময় রয়েছে, আর এই গুরুত্বপূর্ণ নির্বাচন ঘিরে তাহলে চাপে রয়েছে প্রশাসন। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই চাপে রয়েছে, তবে এই জায়গায় যে বিষয় হচ্ছে মানে যে কাজটা প্রশাসনে করা দরকার সেই প্রতিবাদটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতেছে। আপনি যখন দেখবেন হাইকোর্টে যখন গতকালকে হচ্ছে নির্বাচন স্থগিতের যে বিষয়টা আসলো, বেশিরভাগে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে আসছে। মানে এই প্রতিবাদটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা উচিত ছিল হাইকোর্টের সাথে ডিল করা সবার আগে, কিন্তু সেটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করে দেখেছে। এবং যখন কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে আপনি দেখবেন যে একজন শিক্ষার্থী যে রিট করেছিলেন, যে নারী শিক্ষার্থী, সে একজন প্রার্থী, তার বিরুদ্ধে যখন অভিযোগ আসলো, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। প্রত্যেকটা প্যানেল কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে যাতে আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার মনে হচ্ছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততার কারণে হয়তো বা প্রশাসন নির্বাচনটা ভালোভাবে পার করলেও করতে পারে। মহিউদ্দিন রনি, আপনার কাছে আবারও ফিরতে চাই, সেটি হচ্ছে চ্যালেঞ্জ তো বললেন আপনি, আমি যে বিষয়টি জানতে চাই যে মাহাদি যেমনটা বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যে এত বড় নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জগুলো তারা কিভাবে মোকাবেলা করছে বলে আপনি প্রার্থী হিসেবে দেখছেন? তাদের কোনো খামতি বা ঘাটতি দেখেন কিনা, এক। দ্বিতীয়টা হচ্ছে যে এক ধরনের গুজব, বট বাহিনী, বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তিক রাজনীতি করছে আপনি বলছেন, এখনও ক্যাম্পাসে রয়েছে, এই বিষয়গুলোতে প্রশাসনের ভূমিকা রয়েছে কিনা? আমাদের কাছে এরকমটা মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা জানতে চাইলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে তাদের কোনো অবহেলার জায়গা আছে কিনা। তো নির্বাচনী বিধিমালা অনুযায়ী, নির্বাচনী আপনার আচরণবিধি অনুযায়ী কোনো যদি হচ্ছে কোনো প্রার্থী নির্বাচনের প্রচারণা করে, তাহলে অবশ্যই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রচারণা করতে পারবে। আজকে যেটা হয়েছে, আমি নিজেই সাক্ষী, আমি কার্জন হল থেকে আসতেছিলাম, তো ওই সময় দেখলাম যে একজন ব্যক্তি, সে হচ্ছে লিফলেট দিচ্ছে, ছাত্রদলের একজন প্রার্থীর লিফলেট দিচ্ছে, একাধিক ব্যক্তির প্রার্থীর লিফলেট দিচ্ছে। আমি তাকে নোটিস করলাম, জিজ্ঞেস করলাম যে আপনার ব্যাচ কোন ডিপার্টমেন্ট, কোন ব্যাচ, কোন হল। তো বলতেছে ভাইয়া আমি, এখন ও যখন ভেবা জায়গায় খেয়ে গেল, ও বলতেছে ভাইয়া আমি ঢাকা কলেজের। ভাইয়া ওকে, ও যখন ছলচাতুরির আশ্রয় নেয়নি, ওকে আমি বলছি যে ভাইয়া এটা আসলে নিয়ম না, এটা আচরণবিধি লঙ্ঘন, এটা আপনারা করেন না প্লিজ, হ্যাঁ আপনারা অন্য কাউকে দিয়ে চলে যান বাসায়। তো এটা বলে আমি চলে আসছি। ঠিক কলা ভবনের সামনে গেলাম, কলা ভবনের সামনে গিয়ে আবার দেখি কোনো একজন ব্যক্তি সে লিফলেট দিচ্ছে। আমি জিজ্ঞেস করছি ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাচ কোনটা? বলছে ভাই, আমি জিজ্ঞেস করলাম যে আপনার হল কোনটা? বলতেছে যে ভাই আমার হল রোকেয়া হল। রোকেয়া হল? আমি অবাক হয়ে গেছি, কী ব্যাপার রোকেয়া হল? রোকেয়া হল তো একটা মেয়েদের হল, আপনি ছেলে হয়ে রোকেয়া হলে কীভাবে থাকতেছেন? হ্যাঁ, তো এখন ও তো একদম প্যারায় পড়ে গেছে। তো আমরা জিজ্ঞেস করতেছি যে আপনার অরিজিনাল ইনস্টিটিউট কোনটা? বলছে ঢাকা কলেজ, অথচ ছেলে ঢাকা কলেজেরও না। তো এই যে ধরেন ছাত্রদলের ভাইরা যাদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে, ধরেন আমরা যারা আচরণবিধি মানছি, আমরা যে মানছি, এবং আমরা চাইলে তো আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লিখতে পারতাম যে বাংলাদেশের যে প্রান্তে যারা আছেন আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষজন, আপনারা যারা আমাদের মতো বৈষম্যের শিকার মানুষজন আছেন, যারা প্রত্যেকে আসেন, আপনারা সবাই আমাদের জন্য প্রচারণা চালান। বাংলাদেশের ওই যে পঞ্চগড়ের যে প্রান্তে, সেই প্রান্তে যে হচ্ছে কৃষি কাজ করে, সে কিন্তু আমাদের ঢাকা সারা দিয়ে ঢাকায় আসতো। যে ওই বরিশালে জেলে মাছ ধরছে, আমাদের সেই ভাই ঢাকায় আসতো আমাদের জন্য প্রচারণা করতে। প্রত্যেকটা শ্রমজীবী মানুষ আমাদের সাথে কাছে আসার জন্য ইনবক্সে ভরায় দেয় মেসেজ, ভাই আমরা একটু আসতে চাই, আমরা কি পারবো? বলছি না ভাই মাফ করেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের নির্বাচন, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টের প্রচার করতে পারবে। আমরা তো হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে না, যে আমাদের কাছে টাকা
নেই সেই জন্য হচ্ছে আমরা লোক ভাড়া করে এটা দিতেছি না। তার চাইতেও বড় কথা হচ্ছে আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছি না, কিন্তু ছাত্রদলের ভাইরা কি এটা করতেছে না। তারা কি করতেছে? লোক ভাড়া করে আনতেছে। তারা কি করতেছে? হলে হলে ঠিক আছে হাজার হাজার টাকা দিয়ে তারা হচ্ছে লিফলেট বিতরণ করানোর চেষ্টা করছে। তারপর হচ্ছে নির্বাচনের আচরণবিধির মধ্যে আছে যে আপনি প্রার্থী হয়ে কাউকে খাওয়াতে পারবেন না কোনো কিছু। তো তারা হচ্ছে দেখা যাচ্ছে বিরিয়ানির প্যাকেট বিলাচ্ছে। তো দেখেন ভাই, এইগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখতেছে। এর আগে কিন্তু অভিযোগ গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা কিন্তু কারো প্রার্থিতা ওইভাবে বাতিল করতে দেখি নাই। তারা কিন্তু কোনোভাবে অ্যাকশন নিতে দেখি নাই। আজকে যেটা হয়েছে, এই ঘটনা তো চোখে হাত দিয়ে দেখাইছে, ভিডিও পর্যন্ত আছে, ফুটেজ পর্যন্ত আছে। আমি নিজে গিয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত দিয়ে আসছি যে ছাত্র দলের ভাইয়েরা এই কাজগুলো করতেছে। এখন আমি জানি না ওরা কি করবে। আমি আশাবাদী যে তারা এটার অ্যাকশন নেবে। আর যদি না নেয় তাহলে আমরা কি বলতে পারি? আমাদের হয়তো তখন আমরা বলবো যে আসলে এই যে টোটাল ডাকসুটি নির্বাচনটা হচ্ছে, এটা কোনো একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ক্যাম্পাসটাকে আবার কোনো দখলদারের কাছে দখল দেওয়ার জন্য ঠিক আছে প্রশাসন এই একটা ডাকসু খেলা খেলছে, হ্যাঁ, যেটা আমরা আসলে প্রত্যাশা করি না। সো আমরা আশা রাখবো যে তারা আমাদের আবেগ নিয়ে কোনোভাবেই খেলবে না এবং আমাদের শিক্ষার্থীদের সাথে কোনো রকম যেন বৈষম্য না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সাধারণ শিক্ষার্থী আর অসাধারণ শিক্ষার্থীর বাইনারি চলবে না। আমরা প্রত্যেকে শিক্ষার্থী, প্রত্যেকের সমান অধিকার, এটা নিশ্চিত করতে হবে। এবং সাথে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি, এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের 17 জুলাই রাতে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা, ছেলেদের হল মেয়েদের হল, প্রত্যেকটা সেই হল থেকে শিক্ষার্থীরা ছাত্রলীগকে উৎখাত করেছে। শহীদ সার্জেন্ট জোড়ক হল, ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত সেই হল থেকে ছাত্রলীগ থেকে বিতাড়িত করছে যে শিক্ষার্থীরা। আপনি আজকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন এইটা লাগাম না টানে, দলীয় লেজুবৃত্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা এসছে তাদের লাগাম যদি না টানে, তাহলে তো ডিরেক্টলি ইনসাফ করা হচ্ছে না, বৈষম্য করা হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের সাথে যারা হচ্ছে নিজেদের জীবনের বাজি রেখে হল থেকে ছাত্রলীগ উৎখাত করছে, স্বৈরাচারকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করছে। সো আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে এই জোচ্চুরিটা করবে না। তবে যদি করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা আসলে এখনো তো মরে যাইনি, বেঁচে আছি। এবং সবাই কিন্তু সচিবালয়ে যায়নি। মনে রাখতে হবে জুলাই বিপ্লবের অরিজিনাল স্পিরিট, আসল যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তারা প্রত্যেকে কিন্তু এখন লাইব্রেরিতে আছে, তারা লাইব্রেরিতে বসে পড়ছে। আবার যদি তারা লাইব্রেরি থেকে বের হয়ে আসে মৌমাছির চাকের মতো বন বন করে যখন ছুটে আসবে, তখন হচ্ছে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। অতএব সবাইকে আমরা সতর্ক থাকার জন্য বলবো। এবং এই ধরনের যে মেকানিজম ইঞ্জিনিয়ারিং যেটা বলা হচ্ছে, হ্যাঁ, ডাকসুনি ইঞ্জিনিয়ারিং, এটা যাতে না করা হয় এই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার জন্য বলবো যে শিক্ষার্থীদের মুখোমুখি হয়েন না। কেননা মনে রাখতে হবে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কোনো বৈঠক থেকে নেওয়া সিদ্ধান্তে শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে হেলিকপ্টারে করে পালায় যেতে বাধ্য হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার রাজপথে নেমেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জাগ্রত করেছে, তারপর একসাথে লড়াই করে রক্ত দিয়ে এই দেশ থেকে শেখ হাসিনাকে বর্ডার থেকে বাইর করে দিছে। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অতএব তাদের মুখোমুখি হয়েন না। শেখ হাসিনা টিকতে পারে নাই, আশা রাখি আপনারা পারবেন না। মাহাদি হাসান, এই অভিযোগগুলো কিন্তু অনেকটাই গুরুতর, মহিউদ্দিন যেটা বলছেন, এবং এটি প্রকাশ্যে দেখাও যাচ্ছে। এই যে ক্যাম্পাসের লেজুর বৃত্তির রাজনীতি, এই নির্বাচনে তো নিশ্চয়ই নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসনের কোনো তৎপরতাও তার অভিযোগে বোঝা যাচ্ছে যে নেই। তো আপনি কি দেখছেন আসলে এই ধরনের নির্বাচনে ছাত্র সংসদের তো নির্দিষ্ট একটা ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেটগুলো কি পূরণ হচ্ছে? দেখেন, প্রথমত আসলে ছাত্র রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা আলাপ আলোচনা চলছিল ক্যাম্পাসের ভিতরে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে একটা উচিত ছিল যে একটা সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছানো, সবাইকে নিয়ে ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে একটা সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছানো, আসলে ক্যাম্পাসে কেমন কী ধরনের রাজনীতি হবে, রূপরেখাটা কেমন হবে। বিশ্ববিদ্যালয় কিন্তু এই জায়গায় কমিটি করেছে যে ছাত্রদের কেমন হবে, কিন্তু তারা কিন্তু আজ পর্যন্ত সেই ক্যাম্পাস, সেই কমিটির প্রতিবেদন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তুলে দিতে পারে নাই। ফলে যে যার মধ্যে কোনো রাজনীতি করতেছে, সাধারণ শিক্ষার্থীর কথা কেউ চিন্তা করতেছে না, কোনো পার্টি চিন্তা করতেছে না। তো এই জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে মানে আরেকটি বিষয় হচ্ছে ছাত্র সংসদে আসলে এজেন্ডা কি হওয়া উচিত। আমরা কিন্তু জানি যে ছাত্র সংসদ কিন্তু বলা আছে যে শিক্ষার্থীদের যে নির্বাচন, শিক্ষার্থীদের কেন্দ্রিক নির্বাচন, কিন্তু আসলে আমরা দিন শেষে দেখতে পারতেছি এটা শিক্ষার্থীদের কেন্দ্র না হয়ে জাতীয় রাজনীতির এজেন্ডা হয়ে যাচ্ছে। ফলে এর আগে যতগুলো ডাকসু, আপনাদের 19-এর ডাকসুতে অনেকগুলো ম্যানিফেস্টো ছিল, মানে আমরা হলে পরিবর্তন করব, আমরা খাবারে পরিবর্তন করব, আমরা শিক্ষক নিয়োগ পরিবর্তন, কিন্তু আলটিমেটলি ডাকসুতে কিন্তু কোনো কিছুই হয়নি।
যারা নির্বাচিত হয়েছেন তারা শুধু জাতীয় নেতা হয়েছেন। তো এর ফলে দেখা যায়, কারণ ম্যান্ডেট ছিল না আপনার শিক্ষার্থীদের প্রতি। আমার এই নির্বাচনে এমন আশঙ্কা হচ্ছে, যদি আসলে এইভাবে চলতে থাকে, যে শিক্ষার্থীদের দিক থেকে অন্য কোনো দিকে হচ্ছে যদি আমাদের অ্যাটেনশন চলে যায়, সেক্ষেত্রে আসলে ডাকসুর মাধ্যমে শিক্ষার্থী কোনো উপকৃত হবে না। তো আমার মনে হচ্ছে প্রশাসনের উচিত যে আসলে ক্যাম্পাসে কেমন ছাত্রছাত্রী চলবে, সকল ছাত্র সংগঠনকে এক টেবিলে বসা এবং একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা, যে আপনি পলিটিক্স করলে এভাবে করতে পারবেন, হয়তো করতে পারবেন না। আপনি কিন্তু আসলে কোনো দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন না, কোনো আপনি অর্ডার দিয়ে দিচ্ছেন, তাহলে যে যার মতো করবে। দোষটা আমি তো ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের কোনো দোষ দেখি না। আমি মনে করি সম্পূর্ণ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ব্যর্থতা। সে শিক্ষার্থীদের সঠিকভাবে গাইড করতে পারতেছে না, সে কি করবে কি করবে না। আরেকটা বলা হচ্ছে যে নির্বাচন আচরণবিধি মানার বিষয়। দেখেন, এই ডাকসু নির্বাচন কিন্তু প্রতি বছর হচ্ছে না। এর আগে হচ্ছে 28 বছর পরে 2019 সালে এবং হচ্ছে 6 বছর পরে 2025 সাল হচ্ছে। আসলে ডাকসু নির্বাচন কি করতে হবে কি করতে হবে না কোনো শিক্ষার্থী জানে না। এমনকি যারা দায়িত্ব পালন করতেছে, আমার মনে হয় অনেক শিক্ষকও জানে না যে ডাকসু নির্বাচন কি করা উচিত কি করা উচিত না। তো আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় এরকম প্রি প্ল্যান করে সকলকে নিয়ে সেমিনার করা উচিত ছিল, যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমার অনেক প্রার্থী জানে না সে কি করতে পারবে কি করতে পারবে না। তো আমার মনে হয় এই জায়গায় বিশ্ববিদ্যালয়ে কিছু সীমাবদ্ধতা আছে বা তাদের দুর্বলতা আছে, বিধায় আজকে এই ঘটনাগুলো ঘটতেছে। নিশ্চয় মাহাদি, আবার একটু আফফান আপনার কাছে আসতে চাই, একদমই নতুন প্রার্থী, আপনি একটু পর্যবেক্ষণ জানাবেন যে আপনি যে ইশতেহার দিয়েছেন বা দিতে চান আপনার যারা ভোটার তাদের প্রতি মজার কি জিনিস আছে আপনার ইশতেহারে? একই সঙ্গে আপনি তো বিশ্ববিদ্যালয়ের পদচারণা করে দেখলেন ট্যাগিংয়ের রাজনীতি হচ্ছে, নারীদের কিভাবে আসলে অপমানিত করা হয়, সোশ্যাল মিডিয়াতে আসলে বট বাহিনীর কার্যক্রমও আপনি নিশ্চয়ই ফলো করেন। এই যে বৃহৎ একটি বাংলাদেশের রাজনীতির সঙ্গে একটা ক্যাম্পাসের রাজনীতি জুড়ে যাওয়া, এর প্রভাবগুলো আপনি আসলে কিভাবে দেখেন? প্রথমে শুরু করতে চাচ্ছি আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে, যে ট্যাগিংয়ের যে রাজনীতি, আমাদের জুলাই বিপ্লবের চেতনার পরে, যে জুলাই গণঅভ্যুত্থানের পরে ট্যাগিংয়ে কমার পরিবর্তে কিন্তু বেশ বেড়েছে। আপনি যদি দেখেন যে বিগত সময় যে হিজাব পড়ছে তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, যারা শালীনতার সাথে পোশাকের স্বাধীনতা নিয়ে ঘোরাফেরা করছে তাদেরকে ফেসবুকে নানাভাবে বুলিং করা হচ্ছে। আর এই ট্যাগিংয়ের মাত্রার ফলে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়ছে। কোনো রাজনৈতিক দলের মতাদর্শের সাথে যদি তাদের নাম মিল হয় বা তাদেরকে যদি থ্রেট হিসাবে মনে করে যে না এই ছেলে বা এই মেয়ে আমার গোষ্ঠীর জন্য আমার এজেন্ডা বাস্তবায়ন করতে বাধা হয়ে দাঁড়াবে, একে ট্যাগিংয়ের মাধ্যমে মাইনাস করা হচ্ছে। এই পরিবেশ কিন্তু কোনো মতেই কাম্য নয়। তারপর যে এখন যদি আপনি ভাইয়ের সাথে আমি অ্যাড করি যে কিভাবে টাকার ছড়াছড়ি হচ্ছে, আপনি যদি এখন নাজিরা বাজার বা পুরান ঢাকাতে যান, রনি, টাকার ছড়াছড়ি হচ্ছে এখন। যদি একদম সর্বকনিষ্ঠ একজন সদস্য প্রার্থী যে নির্বাচন করবে সে যদি এই ধরনের তথ্য তার কাছেই থেকে, তাহলে যারা নির্বাচন পরিচালনা করছে মাহাদি, তারা আসলে এগুলো নজরদারির বাইরে রাখছেন। আপনি যদি এখন পুরান ঢাকাতে যান, হ্যাঁ, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা তো সাফারার, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, একজনকে বিরিয়ানি খাওয়ানোর মতো টাকা নাই। এখানে আপনি যদি এখন পুরান ঢাকা বা নাজিরা বাজারে যান, প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে আমি আপনাকে এখন ইনশিওর করতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60 থেকে 70% ছেলেমেয়েদের দেখতে পারবেন। এই যে একটা পরিস্থিতি, এটা কোনো মতেই কাম্য না। তারপর হচ্ছে যে আগের যে বিগত সময়ের যে গণরুম গেস্টরুম কালচার, তার কিন্তু বীজ বপিত হচ্ছে। অনেকে যারা হচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় তো পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় না, সকলে তো সিট পায় নাই, বাট তাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অংশ না, তাও সিনিয়র ভাই নামধারী কিছু মানবিক ভাইয়ের অভ্যুদয় হয়েছে, তারা বলছে যে না আসো তোমরা থাকো। আমার ইশতেহারটা হচ্ছে এর বিরুদ্ধে। ভাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বৈধ শিক্ষার্থী, আমার বৈধ সিট আমি আদায় করে নিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে। আমি কেন কোনো সিনিয়র ভাইয়ের পা চাটার মাধ্যমে আমি হলে থাকবো? এটা হচ্ছে আমার পয়েন্ট। আর বিশেষ করে যদি আমরা ছেলেরা যারা আছি ঢাকাতে লেখাপড়া করছে বা কোনো মতো সার্ভাইভ করতে পারে, বাট একটা মফস্বল থেকে উঠে আসা আমার বোন, সে কিভাবে, যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে, সে কিভাবে ঢাকার মতো একটা জায়গায় হোটেল বা মেস ভাড়া করে থাকবে? আপনি যেহেতু আমার ইশতেহারের কথা জানতে চেয়েছেন, আমার ইশতেহারটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পূর্বে অ্যাট এনি কস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। আমার কাজের পরিধি হয়তো আমি করতে পারবো না সব কিছু, বাট আমি প্রেশার ক্রিয়েট করতে পারবো, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে থাকতে পারবো। না স্যার আমার এটা লাগবে, ভাই এটা করেন। আমার ভিপি জিএস বা উপরস্থ যারা আছেন বলতে পারবো এটা লাগবে। আমার নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়? সবাই নারী শিক্ষার্থীদের হ্যারাস করছে, এর
বিপক্ষে এর পক্ষে নিয়ে হচ্ছে মিছিল করতেছে যে না, নারী শিক্ষার্থীদেরকে হয়রানি করা যাবে না। ওইদিকে দেখা যাচ্ছে তাদের নিজস্ব লোকজনই নারীদেরকে হয়রানি বা সব থেকে এগিয়ে। সো আমরা আসলে কোন দিকে যাচ্ছি? দেখানো প্রতিবাদের প্রতি তো আমরা বিশ্বাসী না। আমি এমন একটা ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে একজন লিবারাল থেকে শুরু করে একজন প্র্যাকটিসিং ভাই বোন সে তার সকল প্রকার ধর্ম চর্চা করতে পারবে নির্বিঘ্নে। এখানে কেউ কোনো রূপ ট্যাগ দিতে পারবে না। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হওয়াটা কেন জরুরি, কেন হচ্ছে? এই ডাকসু হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে ডাকসু যদি প্রতিনিয়ত হয়, এরকম যে অপরাজনীতি আছে, ঠিক আছে, এটা দূর হয়ে যাবে বলে আমি আশা করছি। এবং এর ফলে যে ট্যাগিংয়ের যে ঘৃণ্য রাজনীতি গড়ে উঠছে, এখন আমি যে বললাম স্বতন্ত্রভাবে স্বতঃস্ফূর্তভাবে যে সমস্যাগুলো তুলে ধরলাম, আমি জানি না আমি টকশো থেকে বের হওয়ার পর এই এপিসোড দেখার পর আমাকে কোনো গোষ্ঠী ট্যাগ দিয়ে দেয় কিনা। আমি এটা সন্ধিহান। আমি এর বিপক্ষে হচ্ছে অন কাইন্ড অফ যুদ্ধ ঘোষণা করলাম। আমার শিক্ষার্থীর ভাই বোনদের পক্ষ নিয়ে আমি সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকব এবং তাদের সকল প্রকার যৌক্তিক আন্দোলন, তাদের চাওয়া পাওয়ার পাশে থাকব এবং তাদের হয়ে কাজ করতে চাই। নিশ্চয়ই, আশিকুর অসংখ্য ধন্যবাদ। মাহাদি, আসলে এই ডাকসু নির্বাচনে প্রার্থীরা, দুজন প্রার্থী তো রয়েছে, আর এখন হয়তো প্রচারণায় কিংবা কোনো একটা রেস্টুরেন্টে হাজার হাজার সমর্থক নিয়ে টাকা ছড়িয়ে এই নির্বাচনে যারা জয়লাভ করার চেষ্টা করছে, আসলে এখানে ছাত্রদের কল্যাণের কথাটা জরুরিভাবে সামনে আসছে তাদের, নাকি এখানে লেজুর রাজনীতি, অর্থবিত্ত, ক্ষমতা, দাপট, যে জিনিসগুলো রাজনীতির ঋণাত্মক দিক, সেগুলোকে সামনেই প্রাধান্য পাচ্ছে? আপনি মানে ওরা কিন্তু ভালো একটা পয়েন্ট। আমাদের কিন্তু আচরণবিধিতে স্পষ্ট উল্লেখ আছে যে কাউকে কোনো উপঢৌকন দেওয়া বা কাউকে নিয়ে কোনো খাবার খাওয়ানোর বিষয় কিন্তু নাই। মানে যদি কেউ করে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন হবে এবং তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু আপনি তার আগেই বললেন যে প্রশাসন তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তো এই যে দেখা যাচ্ছে যখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, যাদের শক্তি সামর্থ্য আছে বা আর্থিকভাবে যারা স্বাবলম্বী, তারা কিন্তু এটা সুযোগ দিচ্ছে। সেখান থেকে তারা হচ্ছে তাদের যারা হচ্ছে আর্থিকভাবে স্বাবলম্বী তো বড় রাজনৈতিক দল, হ্যাঁ বড় রাজনৈতিক দল আছে এবং অনেকে ব্যক্তি হিসেবে অনেক পারিবারিকভাবে আর্থিকভাবে স্বাবলম্বী, সে কিন্তু নিজের টাকা জায়গায় খরচ করছে। শুধু পলিটিক্যাল পার্টি এমন না, যেহেতু প্রশাসন দুর্বল, নির্বাচন কমিশন দুর্বল, সে কোনো জায়গায় ইনিশিয়েটিভ নিচ্ছে না। এই সুযোগ কিন্তু সবাই নিচ্ছে, এমন না যে কোনো বিশেষ কোনো পলিটিক্যাল পার্টি নিচ্ছে। যার টাকা নেই সে নিতে পারতেছে না, সে জায়গায় অসহায়ের মতো দেখতেছে, আর যার টাকা আছে সে ঢালতেছে। আমি তো চিন্তাই করতে পারছি না যে মহিউদ্দিন রনি যখন নির্বাচন করবে, সে বাড়ি থেকে বাবা মার কাছ থেকে টাকা এনে সেই নির্বাচনে জয়ের জন্য সেটি খরচ করবে। এই জায়গায় কিন্তু আরো কিছু বিষয় আছে। আপনি দেখবেন যখন ডাকসু নির্বাচন শুরু হয়েছে, প্রথম থেকে কিন্তু শিক্ষার্থী এখান থেকে ছিল, যত দিন মানে আগাচ্ছে এটা কিন্তু হচ্ছে মানে অ্যাটেনশন শিক্ষার্থী থেকে জাতীয় পলিটিক্স বলেন বা বিভিন্ন প্রেশার গ্রুপ যারা আছে তাদের দিকে চলে যাচ্ছে। ধরেন হচ্ছে কোন একটা ব্যক্তি আছে, সে চিন্তা করছে তার কাছে কিছু টাকা আছে, ভবিষ্যতে আপনি একজন ভিপি বা একজন জিএস বা একজন এজিএস এর পিছনে ঢালে সে তাকে ভবিষ্যতে ইউজ করে পলিটিক্স করবে, সেইখানে কিন্তু ইনভেস্ট করতেছে। এই কারণে আমাদের যারা হচ্ছে অসৎ উপায়ে টাকা অবলম্বন করে বা বিভিন্ন সোর্সে তার টাকা সেটা কিন্তু ইনভেস্ট করতেছে নিজেকে এম্পাওয়ার করার জন্য, ডাকসুকে ব্যবহার করে নিজে এম্পাওয়ার হচ্ছেন। এটা কিন্তু খুবই একটা কমন টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু স্ট্রং হতেন, প্রথম দিনই যে আচরণবিধি প্রথম যে লঙ্ঘন করছে তাকে যদি থামাই দিতে পারতেন, তাহলে কিন্তু আজকে এই অন্য প্রার্থীরা অভিযোগ কিন্তু তোলার চেষ্টা করতে পারতো না। কিন্তু তারা অভিযোগ পাচ্ছে, আমরা পত্রিকায় লিখতেছি, গণমাধ্যম রিপোর্ট হচ্ছে, আপনি হাজার হাজার রিপোর্ট আছে আচরণবিধি ভঙ্গ হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। মহিউদ্দিন রনি, আবার একটু ইস্তেহার সম্পর্কে আসতে চাই, আমি একটু কোট করতে চাই। সেটা হচ্ছে যে প্রেমিকারা সবসময় কি প্রেমিকের কাছে প্রতিশ্রুতি মানে বাস্তবায়ন পায় না, এমনটি আপনি বলেছিলেন। আমি দেখছিলাম যে সোশ্যাল মাধ্যমে আপনার আয় ব্যয় হিসেবে জানতে চাওয়া হচ্ছে। এই প্রশ্নটাই তো আসলে করা উচিত না কোনো গণমাধ্যম কর্মী, যাই হোক আপনাকে যারাই বা করেছেন, আমি হলে করতাম না। এই যে আয় ব্যয়ের হিসাব আসছে, মাহাদি বলছিলেন টাকা ছড়াছড়ি, একদম কনিষ্ঠ প্রার্থীও বলছেন, এই ধরনের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে ঘিরে এই রাজনীতি, এটি কি এই বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হচ্ছে কিনা? এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। আমরা আসলে মনে মনে এই গত এখানে ঢাকায় ফেরার পর যে পরিস্থিতি দেখেছি, এই পরিস্থিতি দেখার পর আমরা আসলে এখন পর্যন্ত কিন্তু যে ধরেন এই নির্বাচন যে বাস্তবায়ন তারা যে করতে পারবে, এটা নিয়ে আমাদের সংশয় আছে স্টিল নাও। কেননা ভাই দেখেন, ভেরি সিম্পলি আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, ওর অবস্থা মানে ওকে দেখে আমি মনে করতে পারতেছি যে ওর যতটুকু সঞ্চয় আছে বা ওর পারিবারিক সঞ্চয় নিয়ে ও চেষ্টা করছে। আমার পুরো নির্বাচনে, এই যে ডাকসু নির্বাচন করছে, আমার পুরো নির্বাচনে আমাকে 5,000 টাকা দিয়েছে আমার বন্ধু, আমার প্লাবন, সে হচ্ছে আমাকে 5,000 টাকা লিফলেট করার জন্য। আরেকজন হচ্ছে আমাদের আরিফ ভাই, সে আমাকে বলেছে আমি তোমাকে আরও 5,000 টাকা লিফলেট বানিয়ে দিচ্ছি।
এই সর্বমোট 10,000 টাকার লিফলেট নিয়ে আমি প্রচারণা চালাচ্ছি, এর বেশি কিছু নেই। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমার ছোট ভাই ওয়াসি, সিফাত, ওরা হচ্ছে 2-1টা ভিডিও করে দিচ্ছে, আমার মামার ভিডিও করে দিচ্ছে, এই সর্বোচ্চ প্রচারণা। কিন্তু ধরেন যারা হচ্ছে মানে হেভিওয়েট প্রার্থী, এখন আমাদের তো ভাই ওজন কম, আমরা হেভিওয়েট হতে পারছি না, কিন্তু যাদের অনেক অনেক টাকা, তার কিন্তু এই যে টাকা ছড়াছড়ির কারণে মানে টাকার গরমে তারা কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে শিক্ষার্থীদের, আমি বা ওর কথা বল, আমি ড্যাম শিওর ও এখন পর্যন্ত প্রত্যেকটা হলে যেতে পারেনি। প্রত্যেকটা হলে যেতে পারছো? যেতে পারেনি। কিন্তু আপনি যান, আমাদের দলবল নেই, আমরা চিন্তা করি যে আমরা যদি হচ্ছে আমার সাথে করে 2জন ব্যক্তি বেশি নিয়ে যাই বা 3জন বেশি নিয়ে যাই বা দলবল নিয়ে যাই, আমার যে কোনো বোন সে ভয় পেতে পারে যে এরা কারা, হ্যাঁ ভয় পেতে পারে, একটা আতঙ্ক, দলবল নিয়ে আসছে, আমি যদি সালামও দিই তারপর সে আটকে উঠতে পারে। কেননা এই টেন্ডেন্সি ছিল ছাত্রলীগের মধ্যে যে দলবল নিয়ে ভারী হয়ে আসা, অন্যকে ডোমিনেট করা। কিন্তু ধরেন আমরা যখন যাচ্ছি একা কিন্তু সবগুলো হলে পৌঁছাতে পারছি না, শিক্ষার্থীরা, অধিকাংশ শিক্ষার্থীরা কিন্তু জানেও না যে আমরা হচ্ছে নির্বাচনে দাঁড়াইছি। সো তারা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানা রকম মিডিয়াকে যেভাবে কবজা করে নিয়েছে, এটা সরি টু সে, আপনারা যদিও মিডিয়ার মানুষ, তারপর আমি এটা সমালোচনা করছি। আমাদের এই যে নির্বাচনকালীন সময়ে আমরা স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে শুনেছি যে মিডিয়ার ভাইয়েরা তারা শুধুমাত্র এই যে বিভিন্ন দলীয় যারা লোকজন প্রার্থী তাদেরকে শুধুমাত্র মিডিয়া কভারেজ দিচ্ছে, কিন্তু আমরা অনেক পটেনশিয়াল শিক্ষার্থীকে চিনি যারা এখানে কথা বললে, ভাই সবাই পটেনশিয়াল, স্বতন্ত্র প্রার্থীদের কথা আপনারা শোনেন, ঠিক আছে, ওদের কথা আপনি 90% শুনছেন, অন্তত 10% স্বতন্ত্র প্রার্থীর কথা শোনেন, কিন্তু তারপর যদি স্বতন্ত্র প্রার্থীরা ডাকলে, যদি হচ্ছে আমি আমার কথা বলছি না, আমি ডাকলে আসে, অনেক মানুষ আসে, কিন্তু আমি তো একা না, ও তো সাফারার। তুমি ডাকলে কি মানে মনে করো অনেকগুলো মিডিয়া আসে না, ও তো হচ্ছে এখানে বৈষম্যের শিকার। আমাদের কথা বলতে ওদের কেউ নিয়ে যে ও আমার ভাই কেন হচ্ছে বৈষম্যের শিকার হবে, আমাদের বোন কেন মানুষ দেখলে আটকে উঠবে, ভয় কেন পাবে। আমরা বলছি বারবার যে ক্যাম্পাসে বহিরাগত ঢুকবে না, আমরা এমন একটা নিরাপদ ক্যাম্পাস চাই যেখানে বহিরাগত আসবে না, আমাদের একটা সেফ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে আমরা পড়াশোনা করতে পারবো। সেখানে যদি আপনি হচ্ছে বহিরাগত ভাড়া করে নিয়ে আসেন, আপনারা যদি বহিরাগতকে হাজার হাজার টাকা দিয়ে লিফলেট বিতরণ করান, আমাদের বোন যদি হচ্ছে মলেস্টের শিকার হয়, আপনি কি দায় নিতে পারবেন? এই যে হেভিওয়েট প্রার্থীরা, এই যে আপনি সুফিয়া কামাল হল থেকে টিএসসি আসা পর্যন্ত বা কলাভবনে আসা পর্যন্ত বা কুয়েতমতি হল, ফজিলাতুন্নেসা হল থেকে যখন ক্যাম্পাসে আসে গিয়ে দেখবেন, বা শামসুনার হল থেকে ক্যাম্পাসে এই জায়গা এইটুক দূরত্বের মধ্যে উদ্ভাস্তের কোনো অভাব নাই, ভাষমান লোকের কোনো অভাব নেই, মাদক সেবীর কোনো অভাব নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে পারত এদেরকে উৎখাত করতে প্রশাসনের সহযোগিতা নিয়ে, কিন্তু তারা করতে পারেনি, তারা ফেল। যদি আমাদের কোনো বোনকে কোনো ছিনতাইকারী রাস্তায় হচ্ছে, আমাদের বোনেরা এগুলো আমাদেরকে বলে, আমরা কিন্তু এমনি বানিয়ে বলছি না, আমরা যখন প্রচারণা করতে যাচ্ছি তখন ভাই আমাদের বোনেরা বলছে যে ভাই জানেন এইখানে রাস্তায় এরকম উদ্বাস্তুরা আসে, এরকম আমরা রাস্তায় ভয়ে থাকি যে কখন কিনা হচ্ছে ছুরি বের করে হচ্ছে ছিনতাই করে। আজকে আমার এক বোন সে ছিনতাই শিকার হয়েছে, মানে এখন পর্যন্ত তার সাথে আমি যোগাযোগ করতে পারিনি, কিন্তু আমি বসে আছি আপনাদের টকশোতে। হ্যাঁ, তো এই যে ধরেন একটা আতঙ্কের মধ্যে হয়েছে যে বহিরাগতের কারণে আমাদের বোনেরা নিরাপদ বোধ করছে না ক্যাম্পাসে। কিন্তু আমি যদি হচ্ছে আমার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমি আরো বহিরাগত এনে ক্যাম্পাসকে বোঝাই করে তারপর হচ্ছে যদি আমাদের বোনকে ভয় দেখাই, তাহলে আপনি কিসের এই ডাকসু ইলেকশন করতে আসছেন, কিসের আপনি শিক্ষার্থীদের কথা আপনি ম্যান্ডেট নিয়ে আসছেন, কিভাবে আপনি শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করবেন? আমরা তো দেখতে পাচ্ছি যে আপনারা বাস্তবায়ন করছেন আপনার দলের সমর্থন জোগানোর জন্য, সারা দেশের মানুষকে জানান দিচ্ছেন আমাদের অনেক লোক, আমাদের অনেক বল, আমাদের অনেক হাইপ, আমাদের অনেক জনপ্রিয়তা, আমাদের অনেক টাকা। কিন্তু আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা চাই না। আমরা চাই ডাকসু শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম হোক, যে প্ল্যাটফর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধান এবং সম্ভাবনার কথাগুলো বলতে পারবে, আমাদের বোনেরা নিরাপদে ক্যাম্পাসে চলতে পারবে। এই জন্য আমরা ডাকসু চাই। আমাদের বোনেরা কখনো রাস্তায় বের হইলে তাদের জন্য চিন্তা করা না লাগে এই কিনা আমাকে হচ্ছে কোনো ছিনতাইকারী ধরলো। আমাদের বোনেরা প্রত্যেকটা দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পুরো বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় প্রত্যেকটা দিন আমাদের বোনেরা ইফটিজিং এর শিকার হয়। আপনারা কতজন জানেন এগুলা? কতজনের কাছে এই খবর আছে? আমাদের বোনেরা এগুলো দেখতে দেখতে সহ্য করে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কোথাও কোনো রকম রেসপন্স নাই, কেউ কোনো দায়ভার নিচ্ছে না। আমাদের বোনেরা যখন হেনস্থার শিকার হচ্ছে, মোলাস্টের শিকার হচ্ছে, তখন তারা হচ্ছে তাদের কথাগুলো তারা আবার চিবিয়ে গিলে ফেলছে পেটের মধ্যে। তারা কিন্তু মানুষকে এখন আর বলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আপনি প্রাচ্যের অক্সফোর্ড বলে, ঠিক আছে, এত মানুষ, বাংলাদেশের এত মানুষ বলে প্রাচ্যের অক্সফোর্ড, এই সেই উমুক সুমুক তুমুক, আপনার বিশ্ববিদ্যালয় এই, আপনার বিশ্ববিদ্যালয় সেই। অথচ আমরা জানি আমাদের বোনেরা কি পরিমাণ সাফার করে। আমরা জানি
আমাদের ভাইরা ছিনতাইকারীদের সামনে কতটা অসহায় হয়ে পড়ে, সেইখানে আপনারা হচ্ছে আরো বেশি করে বহিরাগত ভরে দেন ক্যাম্পাসের মধ্যে, তাহলে কেমন হইলো? এছাড়া আপনি দেখেন ক্যাম্পাসে বহুবার বলা হয়েছে বহিরাগত আপনারা সরান। আপনারা ক্যাম্পাসের মধ্যে ধরেন ভেরি সিম্পল, আমাদের ক্যাম্পাসে কিন্তু এমন হয়েছে যে আমাদের ক্যাম্পাসে মানুষ মারা গেছে গাড়ির নিচে চাপা পড়ে। আমাদের ক্যাম্পাস দিয়ে ঠিক আছে অনবরত গাড়ি আসে যায়, আমাদের মানে এইটা কি? এবং দশকের পর দশক ধরে নিশ্চয়ই এই ভুল ত্রুটিগুলো তো আপনি একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। মাহাদি, আপনার কাছে একটু জানতে চাই যে প্রশাসনের তো সামগ্রিকভাবে এগুলোতে নজর দেওয়ার কথা ছিল, সেটিতে তিনজনের কথাতেই আপনাদের আমার কাছে বিশ্লেষণে মনে হচ্ছে যে অনেকটাই ব্যর্থতা রয়েছে প্রশাসনের। সেটি হয়তো তারা উত্তর দেবেন কিনা বা সংবাদকর্মীদের কাছে সেটি খোলাসা করবে কিনা সেটি সময় হয়তো বলে দিবে। ভোটারদের মানসিকতা পরিবর্তন হলো কিনা, ভোটাররা আসলে এসব বিষয়গুলো তো ওপেন সিক্রেট, রনি যেটা বলছিলেন বা আফফান যেটা বলছিলেন, এই বিষয়গুলো তো ভোটাররাও পর্যবেক্ষণ করেন। তারা আসলে যেদিন ভোটের দিন এগুলো মাথায় রেখে ভোট দিবেন কিনা বা তাদের আপনি মাইন্ডসেটটা কেমন দেখছেন? যে আপনি হচ্ছে আসলে এতক্ষণে আলোচনাটা আমাদের মেইন পয়েন্ট আমাদের চলে আসছে যে আসলে ভোটারদের কি পরিস্থিতি। আমার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে বাংলাদেশের যে কোনো ভোটারদের চেয়ে সবচেয়ে সচেতন ভোটার মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরকম সচেতন ভোটার হয়তো কোনো আসনে বা কোনো নির্বাচনে আছে কিনা আমার সন্দেহ। তো আমি যখন শিক্ষার্থীদের সাথে কথা বলি যে সংবাদকর্মী হিসেবে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, তখন তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নোট করে রাখতেছে। আপনি কোন শিক্ষার্থীর সাথে কিভাবে কন্ট্যাক্ট করতেছেন, আপনি কোন হলে গিয়ে কাকে কত টাকা দিচ্ছেন, আপনি কোন কি ধরনের আশ্বাস দিচ্ছেন, আপনি আসলে মানুষটা কেমন। আপনার কিন্তু সে একেবারে স্কুল থেকে কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত আপনার সবকিছু সে সার্চ করতেছে আপনি আসলে কেমন মানুষ, আপনি যেমনটা শো করতেছেন আসলে তেমন কিনা না অন্য কোনো মানুষ। বা আপনাকে আমি ভোট দিয়ে নির্বাচন করার পরে আপনার যে এখন যে বর্তমান স্ট্যান্ড আছে সেটা চেঞ্জ হয়ে যাবে কিনা, শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতেছে। এবং তাদের যে ভোটের বিষয়, ভোটের দিন ব্যালটে ব্যাপক একটা হচ্ছে আপনি আমরা যেরকম হাইপ দেখতেছি, হাইপ বাস্তবে নাও হইতে পারে। কারণ শিক্ষার্থীরা কিন্তু হাইপকে ফলো করে না, সে তার যৌক্তিকতা, তার ন্যাশনালিটি বা বিশ্ববিদ্যালয় যে ভালো হবে বা তার কেরিয়ারের জন্য যে ভালো হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো, এই ধরনের প্রার্থীকে তারা ভোট দিবে। সে যে প্রার্থী হোক, সে দলের হোক, দলের বাইরে হোক, স্বতন্ত্র হোক, আমি মনে করি এরকম একটা চেঞ্জ আপনি হয়তো বা 9 তারিখে ভোটে বড় ধরনের চমক দেখতে পারবেন। নিশ্চয়ই এটি নিশ্চয়ই চমক হবে এবং এটিই ভালো খবর হওয়া উচিত যদি ভোটাররা এই সমস্ত দিকগুলো বিবেচনা করে এবং তাদের বিশ্ববিদ্যালয়ের তাদের অধিকারের জন্য তারা ভোট দিবেন। এইটা তো প্রত্যাশা থাকবে। মাহাদি হাসান, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দিয়েছেন। আসতে চাই একটু আফফান আপনার কাছে, একদমই ভোটারদের কাছে কি প্রত্যাশা যদি সংক্ষেপে একটু বলতেন, একদমই শেষে রয়েছি। ভোটাররা ভাই যেটা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা সব থেকে চৌকস। মজার একটা কাহিনী বলি, আমি একটু টাইম নিয়ে বলছি। আমার ভাইয়ের হলে গেছিলাম, আমার ইমিডিয়েট সিনিয়র আমার ব্যাচের ভাইয়ের কাছ থেকে সিট আনার জন্য। রাত তখন আনুমানিক 10টা বাজে। আমি ভাইয়ের রুম পর্যন্ত পৌঁছাতে পারি নাই। আমার এক ফ্রেন্ড বলছে, মামা চল, মামা যাই। বলে মামা আমি তো ট্রাউজার পরে আসছি, টাকা নাই, কেমনে যাবো? বল এক ভাই নিয়ে যাবে। বেশ ভালো, আমার ফ্রেন্ড বলছে। বাসে উঠায় মিনিমাম 40-50 জনের মতো, 40-45 জনের মতো মাও নিয়ে গেছে। আমি বুঝতেছি না যে সব ফ্রেন্ড আমরা এনজয় করতেছি। গেলাম ওখানে, খাওয়া করার পর ভাই ভোট চাচ্ছে যে আমার জন্য দোয়া করবা, আমি ক্যান্ডিডেট হল সংসদের, আমি নাম বললাম না। সবার নম্বর নিচ্ছে, আচ্ছা তোমাদের নম্বরটা একটু লাগে, আচ্ছা নম্বর দাও। আমি বলি ভাই আমি তো আপনার হলেন না। মানে লিটারালি এই কাহিনীটার দ্বারা যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আপনি যতই নরম নরম কথা বলে যতই খাওয়ান না কেন, তারা কিন্তু ভোট দিবে না আপনাকে আলটিমেটলি। তারা কিন্তু আদর্শিকভাবে যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো মনে করবে তাকে ভোট দিবে। আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, মামা এই যে নিয়ে আসলো, খাওয়াইলো দাওয়াইলো, এখন কি ভোট দিবি? আরে পরেরটা পরে দেখা যায়, আগে খা, এনজয় কর। মানে অন্যরকম পরিস্থিতি। এখন যেটা অনলাইনে হাইপ দেখা যাচ্ছে, বিভিন্ন এই মিম পোস্টিং, এই বট বাহিনী, এই ডাকসু মিমস, ডাকসু ভাইবস, আসলে আলটিমেটলি এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত স্পষ্টভাবে ফুটে উঠছে না। সকল ডাকসুটাকে সরি টু সে এই মিডিয়া এমন একটা হাইপ নিয়ে গেছে, এটা যেন মনে হচ্ছে জাতীয় নির্বাচন। যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা রক্তাক্ত হচ্ছে, তখন একটা টিভি চ্যানেলে ধারাবাহিক লাইভ হচ্ছে আমাদের বটতলাতে। এটা কোনোভাবেই কাম্য না। এটা যেহেতু এইটা যেমন জাতীয় ইলেকশনের মতো হাইপ উঠাচ্ছে, এটা যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দায়ী এর জন্য, সেইমভাবে মিডিয়াগুলোও দায়ী। ডাকসুটাকে আমরা চাচ্ছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে। বিগত সময় দেখেছি যে এই ডাকসুকে হতে দেওয়া হতো না, ডাকসুকে হুমকি হিসেবে মনে করা হতো যারা ক্ষমতাসীন দলের জন্য। আমরা চাচ্ছি এরকম হাইপে না থেকে একটি ক্যালেন্ডার ইভেন্টে পরিণত হোক ডাকসু, এবং শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীদেরকে তাদের মূল্যবান
ভোট দিয়ে তাদের জন্য কাজ করার সুযোগ করে দিবে। আমি আরও স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যতই নাজিরা বাজারের কাচ্চি খাওয়ান আর পুরান ঢাকার কাচ্চি, শিক্ষার্থীরা কিন্তু ব্যালটে জায়গা মতো ভোট দিবে। আশিকুর রহমান, অসংখ্য ধন্যবাদ দেশ ভাবনায় সময় দিয়েছেন। মহিউদ্দিন রনি, আপনাকে আমি 2 মিনিট সময় দিব। প্রশাসনের কাছে প্রত্যাশা কি, আর ভোটারদের সবশেষ কি বলতে চান? প্রশাসনের কাছে প্রত্যাশা, অনেক প্রত্যাশা, তো এত কিছু মনে হয় বলে 2 মিনিটে শেষ করা যাবে না। প্রত্যাশা এটুকুই থাকুক যে প্লিজ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের যে সম্মান, আমাদের শিক্ষকদের প্রতি আমাদের যেরকম সম্মান, আপনারা সেটা ধরে রাখুন এবং আর কখনো যেন ক্যাম্পাসে কোনো রকম চাটুকারি বা তোষামদির কালচার গড়ে না ওঠে, সেজন্য আপনারা কাজ করুন। আর প্লিজ কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা এটা করেন না। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ডাকসু হোক বা না হোক, আমরা লড়ে যাব, আগে লড়েছি, এখন লড়েছি। ডাকসুতে আমাদের মনে হয় না খুব বেশি একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে আমাদের কাজের উপরে, আমরা লড়াই চালিয়ে যাব। তবে যারা ডাকসুর ভোটার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা এটুকুই থাকবে যে আপনারা সবাই সুবিবেচক, আপনারা বিচক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর 3.5 লাখ মেধাবীদের সাথে প্রতিযোগিতা করে প্রত্যেকটা সর্বোচ্চ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। আপনারা তাকেই অন্তত ভোটটা দেবেন, যাকে ভোট দিলে মনে হবে যে আপনার জন্য লড়াইটা করতে পারবে, তাকেই ভোট দেবেন। যাকে ভোট দিলে মনে হবে আপনি জিতে গেছেন। সো এই প্রত্যাশাটুকু রাখছি। আমরা বলছি না আমাদেরকে ভোট দিতে হবে, শুধুমাত্র আমরা আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। মহিউদ্দিন রনি, অসংখ্য ধন্যবাদ। মাহাদি হাসান, সময় দিয়েছেন, ধন্যবাদ। আশিকুর রহমান আফফান, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আপনি। দর্শক, আমাদের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আজ শেষ করতে হচ্ছে। প্রত্যাশা তো থাকবে এমনই যে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ হবে, তারা ছাত্রদের বা শিক্ষার্থীদের একদম অধিকারের কথা বলবে, সরবভাবে বলবে, এই অধিকার নিয়ে, বাঁচার অধিকার নিয়ে আসলে তাদেরকে গড়ে তুলবে, এমন প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের দেশ ভাবনা।